জোরালো গলায় বলল নাফিয়া। এর মানে করছো? কিভাবে তড়াক করে জবাব দিলে? মানুষ মিথ্যে বলতে তাড়াহুড়ো করে। নাফিয়া জবাব দিল না। মিথ্যে ঢাকতে আবারও মিথ্যে বলা লাগবে, তার চেয়ে চুপ থেকে নীরবে হার মেনে নেওয়া শ্রেয়। আরিফ ঝগড়ার মুড থেকে বেরিয়ে এলো, শান্ত গলায় বলল, গ্রামে এসেছি আর্জেন্ট কাজে। এখানে নেটওয়ার্ক নেই বললেই চলে। এখন আমি কোথায় জানো? কোথায়? হাইওয়ে রোডে, পুরো নির্জন রোড। টাওয়ার দেখে থামলাম একটু। আপনার ভয় করে না? জি না। এক্ষুনি সেখান থেকে চলে যান। এসব জায়গায় কত রিস্ক জানেন না আপনি? আরিফ ব্যঙ্গ করে বলল, না, আপনি না বললে জানতামই না। এখন জেনেছেন আপনার ভটভটি নিয়ে জলদি ভাগেন। অর্ডার দিচ্ছেন নাকি রিকোয়েস্ট করছেন? আরিফের মুখে আপনি ডাক অদ্ভুত শোনায়। এত সম্মান তাকে মানাচ্ছে না। মানায়নি, তবে শুনতে মন্দ লাগছে না। নাফিয়া বলল, দুটোই। আরিফ হাসলো। আসলে বেরিয়ে যাওয়া উচিত এখান থেকে, জায়গাটা সেফ না। আরিফ বলল, রওনা হচ্ছি, ফিরছি সকালেই আপনার যান ভাজা ভাজা করতে। অপেক্ষা করেন। ওকে, সাবধানে ফিরবেন। কথাটা মুখ ফসকে বেরিয়ে এলো। আরিফ ফোন আরো একবার কানে নিয়ে বলল, কি বললে? আরেকবার বলো দেখি। বলেছি যে এভাবে ইচ্ছে ফিরেন। ফিরতেই হবে? প্রশ্নটা শুনে নাফিয়া কেমন যেন নিশ্চুপ হয়ে গেল। কি সব অলক্ষণে কথাবার্তা! আর তার সাথে নাফিয়ার সম্পর্ক খারাপ হতে পারে, কিন্তু ক্ষতি চাইবে না কখনোই। কি হলো? নাফিয়া খানিক রাগ দেখিয়ে বলল, যাত্রাপথে অশুভ কথা বলতে নেই। রাখছি। এক অজানা কারণে রাতে ঘুম হলো না। নাফিয়া জড়সড় হয়ে বসে আছে বারান্দায়। বাইক জিনিসটা বড্ড ভয়ঙ্কর। তার অতীত আর বর্তমানে আরিফের সাথে কথোপকথন তার মধ্যে লুকানো ভয়টাকে ফের জাগ্রত করে তুলেছে। রাত জাগার স্বভাব নেই নাফিয়ার। আজ প্রথমবার চোখ ফুলে গেছে, সাথে মুখটাও অদ্ভুত লাগছে তার কাছে। উল্টাপাল্টা চিন্তা মাথায় আসছে বারবার, চেয়েও সরাতে পারছে না। সেখানে বসে বসে চোখ লেগে আসে নাফিয়ার। ঘুম কাঁচা। কানে বাইকের হর্ন শুনতে পেয়েছে, কিন্তু মস্তিষ্ক সেটিকে প্রসেস করতে পারছে না। হর্নের আওয়াজ বৃদ্ধি পেল, সাথে শিরিন বেগমের আশছি আওয়াজে সম্পূর্ণ ঘুম ভেঙে যায়। নাফিয়া উঠে দাঁড়ালো, বারান্দার গ্রিলে হাত রেখে নিচে তাকালো। আরিফ এসেছে। বাইক ভেতরে নিতে নিতে এক পলক তাকিয়েছে উপরে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে আরিফের অবাক মুখখানা দৃষ্টির আড়াল হয়নি। আরিফ লাফিয়ে উপরে এলো। কাপড় না বদলে সরাসরি ব্যালকনির দরজা খুলে এসে হাজির হয়। হয়রান গলায় প্রশ্ন করে, তুমি এত সকালে এখানে কি করছো? নাফিয়ার ঘুম ঘুম ভাব কাটেনি। চোখের এক কোণে পানি জমে আছে। জোর করে ঘুম থেকে জেগে ওঠার ফলে নাফিয়া কোনো জবাব দিতে পারল না। নিদ্রার ভারে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। হাই মেয়ে, এখানে কি করছো এত সকালে? ঘুমাওনি? নাফিয়া কোনো রকম মাথা দুদিকে দোলায়, অর্থাৎ সে ঘুমায়নি। আরিফ বিস্মিত হয়ে তাকায়, বলে, সারা রাত করেছো কি? বিরক্ত হলো নাফিয়া। এমনিতেই ঘুমে দুলছে, তার মাঝে এত প্রশ্ন ভালো লাগছে না সব। তারা জবাব দিল, মশা মেরেছি। তুমি সারা রাত বারান্দায় ছিলে? হুম। আরে ভাই, কিন্তু কেন? নাফিয়া দ্বিগুণ বিরক্ত হয়ে বলে, আপনি জানেন না বাইকে ফোবিয়া আছে আমার? কেন বললেন তখন এই কথাটা? ওসব অলুক্ষণে কথাবার্তা আমার এসব শুনলেই ভয় হয়। এবার আরিফ মাথা ঘুরে পড়ে যাবে। মেয়েটার মাথা পুরো গেছে, কিন্তু তার খুশি লাগছে, ভীষণ ভালো লাগছে শুনে। আরিফ বলল, আচ্ছা, আমার জন্য অপেক্ষা করছিলে তাহলে? ঘোড়ার ডিম ভয় করছিল আমার। আপনার সাথে আমার শত্রুতার হিসেব আলাদা, তাই বলে আপনি বাইক নিয়ে টপকে যান সেটা আমি চাই না। আর বলবেন না এইসব ফালতু কথা। আমার ঘুমটা নষ্ট করলেন আপনি, অশুভ লোক কোথাকার। আবল তাবল বকতে বকতে ঘরে চলে গেল নাফিয়া। আরিফের হাসি আসতে সাথে বিষম খেয়ে আছে। কোনটাকে প্রাধান্য দেওয়া উচিত, হাসি নাকি বিস্ময়কে? দুটো একসাথেই অনুভব হলো। চুলে হাত ফিরিয়ে আরিফ একাকী বলে ওঠে, আমার জন্য অপেক্ষা? বাহ! মেয়েকে বেলা অবধি ঘুমোতে দেখে অবাক রেশমা বেগম আর সিদ্দিক সাহেব। জমিলা বেগম দু একদিন যাবৎ কোনো কথা বলছেন না। আজ গ্রামের বাড়ি যাবেন তারা। সিদ্দিক সাহেব মেয়ের ঘরে এলেন, পাশে বসে মাথায় হাত বোলাতে লাগলেন। বললেন, নাফি মা। ঘুমন্ত নাফিয়া নড়ে চড়ে উঠল, হাতড়ে খুঁজলো। বাবার হাত পেয়ে গেল বটে। নিজের হাতের মুঠোয় নিয়ে আওয়াজে সাড়া দিল। সিদ্দিক সাহেব বললেন, বাবা, গ্রামে যাচ্ছি, বিদায় দেবে না? লম্বা নিঃশ্বাস ফেলে চোখ খুলে তাকায় নাফিয়া। বাবা পাশে বসে আছেন। বাবার মুখখানা দেখে ঠোঁটে হাসি ফুটে বলে, কবে ফিরবে বাবা? এই সপ্তাহখানেক পর। দাদি? তোমার দাদির মাইন্ড ফ্রেশ করতেই নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ফিরবে কিন্তু। হ্যাঁ, ফিরবো। আগে শোনো, তোমার জন্য টাকা রেখে যাচ্ছি আলাদা করে। তোমার যা ইচ্ছা কিনে খেও। আর ক্যাম্পাসে যাওয়ার হলে সাদিফ অথবা জোহানকে বলবে। বাবা, ক্যাম্পাসে তো আর। নাফিয়া বলতে বলতে থেমে যায়। এটা বলা যাবে না, বাবা যদি অন্য কিছু ভাবেন। সিদ্দিক সাহেব মেয়েকে থেমে যেতে দেখে ফিরতি প্রশ্ন করলেন, কি বলছিলেন নাফি? না বাবা, কিছু না। তোমার আর দাদির যাত্রা শুভ হোক। দ্রুত ফিরবে, আমি অপেক্ষা করব। মেয়ের কপালে চুমু খেয়ে সিদ্দিক সাহেব বললেন, নিজের যত্ন নিও, সাথে মায়েরও।
সিদ্দিক সাহেব রওনা হলেন। নাফিয়ার একবার ইচ্ছে হলো দাদির সাথে দেখা করবে, কিন্তু ইচ্ছেটা অভিমানের তলে চাপা পড়ে গেল। তার দেওয়া কষ্টগুলো তাজা হলো। খারাপ লাগে নাফিয়ার, দেখা করার ইচ্ছে হলো না আর। সব চিন্তা ভাবনা একপাশে রেখে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠলো বিকেলের দিকে। আজ অনেক অনেক ঘুমিয়েছে। মায়ের মিথ্যে রাগ আর বকুনি খেয়েছে সামান্য, কিন্তু পরবর্তীতে মুখ তুলে খাইয়েও দিয়েছেন। অলস দিন, পড়তেও ইচ্ছে হচ্ছে না। আজ কোনো কাজ নেই, বারান্দায় যাওয়ার ইচ্ছে নেই। গেলেই আরিফের দেখা মিলবে, আপাতত সেটা চাইছে না। তোমার ছাদে অপেক্ষা করছি, 1 সেকেন্ডে হাজির হও। সে মেসেজটা পড়ে মুখ কুচকে গেল নাফিয়ার। কি সুন্দর আবদার! আবদার নাকি হুমকি? বললেই হলো নাকি? 1 সেকেন্ড কেন, 1 ঘন্টায়ও আসবো না। আচ্ছা, আমি নিচে আসছি তাহলে। সাহস থাকলে আসুন। আমার সাহস দেখতে চাইছো নাফি? এসে হাজির হলে তোমার মাকে কি বলবে আগেই ভেবে নাও। ভয় দেখাতে এক ফোঁটা ছাড় দেয় না লোকটা। দাঁত কিরমির করতে করতে নাফিয়া লিখলো। আসছি। নাফিয়া তেড়ে এলো, এমন ভাবে এগিয়ে আসছে যেন কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। ঝড়ের গতিতে এসে থামে আরিফের কাছে। কোমরে হাত রেখে রাগী সুরে বলে, কি মজা পান আমাকে ব্ল্যাকমেইল করে? আরিফ হাসছে। তার হাসি যেন আগুনে কেরোসিনের মতো পড়লো। গা জ্বলে যাচ্ছে নাফিয়ার। বলল, আবার হাসছেন নির্লজ্জের মতো। দেখেছো তোমাকে কি করে জব্দ করি? দেখতে চাই না, কি জন্য ডেকেছেন? প্রেম করতে। নাফিয়ার চক্ষু চড়ক গাছ দাঁতে দাঁত পিষে বলল, আপনার সাথে যে প্রেম করবে তার জীবন ধ্বংস। আমি আপাতত আমার সুজলা সফলা জীবন নিয়ে সুখেই আছি। আচ্ছা। আরিফ সুর টেনে বলে ওঠে। নাফিয়াকে রাগানোর পায়তারা করছে। নাফিয়া আবারও প্রশ্ন করলো, কি জন্য ডেকেছেন সেটা বলেন, আমার কাজ আছে। আরিফ তার পাশে জায়গা দেখিয়ে বলল, বসো, দুটো সুখ দুঃখের আলাপ করি। আমার জীবনে দুঃখ নেই, আর সুখের আলাপ আপনার সাথে করব না। আরিফ ম্লান হাসে, নীরব চেয়ে রইল নাফিয়ার দিকে। নাফিয়া হুট করে মায়া হলো, মুখ প্যাঁচার মতো করেই পাশে বসলো। বলল, শুরু করেন আপনার বয়ান। 5 মিনিট দিলাম, এরপর চলে যাব। আচ্ছা। নাফিয়া অপেক্ষা করে, কিন্তু আরিফ কিছুই বলছে না। 1 মিনিট, 2 মিনিট করে 10 মিনিট কেটে গেছে। আরিফ চুপচাপ মুখ তুলে আকাশ দেখছে। নাফিয়া বলল, আমাকে এইভাবে বসিয়ে রাখার মানে কি? আরিফ আকাশের দিকে তাকিয়ে বলল, তোমার কোনো সমস্যা হচ্ছে বসে থাকতে? হ্যাঁ। চলে যাও তাহলে। মানুষের কণ্ঠস্বর অনেক কিছু বুঝিয়ে দেয়। যেমন এখন আরিফের আওয়াজ মেয়েদের মতো অভিমানী শোনাচ্ছে। নাফিয়া বসে রইল, মন মেজাজ বোঝার চেষ্টা করছে। বলল, গেলাম তাহলে। আরিফ জবাব দিল না। নাফিয়া কি বা করবে? অনুমতি তো পেয়েছে চলে যাওয়ার। পা বাড়ালো। পেছন থেকে সেই নিশ্চল হাতটা টেনে ধরে আরিফ। আতঙ্কিত হয়ে পেছনে হেলে আসে নাফিয়া। হাতখানা ধরে রেখেছে, কিন্তু কিছুই অনুভব হচ্ছে না নাফিয়ার। যেন হাতটা তার নয়, অন্য কারো। নাফিয়ার গোলাকৃতি নেত্রদয় আরিফের হাতের দিকে। গোমরা মুখে রুষ্ট কণ্ঠে আরিফ জানতে চায়, আমার সাথে তোমার এত কি সমস্যা? এমন বৈরী মনোভাব কেন? আরিফের কথা যেন কানে পৌঁছায়নি। নাফিয়া তার আর আরিফের মিলিত হাত জোড়ার দিকে তাকিয়ে আছে স্তব্ধ হয়ে। আরিফ হাতে ঝাঁকুনি দিল সামান্য, তারপরেও কিছু অনুভব হলো না। বলো, কিসের এত বিদ্বেষ? হ্যাঁ। কানে শুনো না? হাত ধরেছেন কেন? ইচ্ছে হয়েছে, ইচ্ছেকে পূর্ণতা দিয়েছি। এভাবে কোনো মেয়ের হাত ধরা ভালো কাজ না। কোনো মেয়ের কোথায়? তোমার হাত ধরেছি। তুমি কিছু অনুভব করছো এই হাতে? নাফিয়ার মুখটা মলিন হয়ে এলো, ঠোঁট উল্টে আসে। বলে, না, পারছি না, আমি পঙ্গু, আপনি জানেন না। চড়িয়া দাঁত ফেলে দিব। ধমকে কেঁপে উঠল নাফিয়া। ঠোঁটে কম্পন ধরল, কেঁদে ফেলবে হয়তো। একে অনুভূতি শূন্য হাতটা দেখে হৃদয় কেমন যেন করছে। তার মাঝে আরিফের রাম ধমক। নাফিয়ার ভিতর রূপ দেখে বাম হাতটা আগলে নিল আরিফ। এবার অনুভব শক্তি জেগে ওঠে। স্পর্শ বিদ্যুতের মতো দেহে প্রবেশ করলো। চোখ জোড়া আরো বিশাল আকৃতি ধারণ করে। আবার হাত ধরেছেন? তো ছাড়ুন, ভালো লাগছে না। এবার অনুভব করছো? নাফিয়ার কাছ থেকে কোনো জবাব আসেনি। চুপচাপ নিজেকে গুটিয়ে দাঁড়িয়ে আছে আরিফ। নিজেকে শান্ত করলো। বলল, বারবার নিজের দুর্বলতাকে বলে বেড়াও কি জন্য? মানুষ ভাববে তুমি সহানুভূতি চাও। সত্যি কি চাও? না না, চাই না। তুমি অন্ধ? কানে শুনো না? হাঁটতে পারো না? কথা বলতে পারো না? নাফিয়া মিনমিন করে বলল, পারি তো। আমাদের হাত দুটো একটি চলে গেলে কিছুই আসে যায় না। অপয়া বলে যে। তোমার দাদি ওই মহিলা আধ পাগল। এর একটা ব্যবস্থা করব আমি। না, একদম না। তাহলে তুমিও নিজেকে দুর্বল ভাবতে পারবে না। যদি ভাবো তাহলে তোমার দাদির কপালে দুঃখ আছে এই বয়সে। আচ্ছা, ভাবো না। আরিফের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল আবিষ্কার করলো। তৎক্ষণাৎ তাকালো তার দিকে, কিন্তু বেশিক্ষণ চেয়ে থাকতে পারলো না। চোখ নামিয়ে নেয় সঙ্গে সঙ্গে। লোকটা ভীষণ অদ্ভুত ব্যবহার করছে, ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। নাফিয়ার রূপ কেঁপে ওঠে ক্ষণিকের জন্য। তুমি সুখী? হ্যাঁ। তোমার এই ডান হাত তোমাকে প্রায় অসুখী করে তোলে? এই প্রশ্নের উত্তর দিল না নাফিয়া। বাম হাতে জোর খাটালো, ছাড়াতে চাইলো হাত। আরিফ নাফিয়ার এত তোড়জোড় দেখে বলল, আমি না ছাড়লে তুমি ছাড়তে পারবে? আমার অস্বস্তি হচ্ছে। এটাকে অস্বস্তি বলে না বোকামে। যাই বলে, আপনি হাত ছাড়ুন।
মানুষ দেখলে কি ভাবে? মানুষের ভাবনায় কার কি আসে যায়? নুয়ে যাচ্ছে যেন নাফিয়া অস্বস্তির মাত্রা ছাড়িয়েছে। জমিনের দিকে তাকিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। হাত ছাড়ার কোনো লক্ষণ নেই আরিফের মধ্যে। চোখ তুলে তাকাতেও ভীতি। হাত ছাড়ে আরিফ বলে, যাও, কিন্তু আবার যখন ডাকবো এক মুহূর্ত ব্যয় না করে এসে হাজির হবে। হাফ ছেড়ে বাঁচল নাফিয়া। সাত পাঁচ না ভেবে দৌড় লাগাবে এখনই। যাওয়ার আগে আরো একবার ঠান্ডা হুমকি দিয়ে বসে আরিফ। আমার সাথে কথা বলবে না, মুখোমুখি হবে না, এমন চিন্তা যদি মাথায় আসে তাহলে ঝেড়ে ফেলো দ্রুত। এটা অন্তত এই জন্মে হবে না, সম্ভব হবে না তোমার জন্য। বুকে হাত রেখে ছাদে দাঁড়িয়ে আছে জোহান। যা দেখলো সেটি ভূত দেখাচ্ছে কম নয়। পাশের বাড়ি থেকে দূরবীন দিয়ে আশেপাশে দৃশ্য দেখতে দেখতে এমন একটা দৃশ্য দেখলো সেটা ভাবনাতীত ছিল। এক লাফে নিজের বাড়ির ছাদ থেকে নেমে নাফিয়াদের বাড়ির ছাদে দৌড় লাগে আরিফ। সবেমাত্র বেরিয়ে যাচ্ছিল, সজোরে ধাক্কা খেলো জোহানের সাথে। আত্মা উড়ে যাওয়ার উপক্রম জোহানের। শক্তপোক্ত মানুষের সাথে ধাক্কা খেয়ে মাথা ঘুরে গেছে। কি সমস্যা তোর? দৌড় প্রতিযোগিতায় প্র্যাকটিস করছিস? ভাই, হাঁপাতে হাঁপাতে বলল জোহান। কি? আপনি আর নাফিপু কি প্রেম করছেন? আরিফ চমকে তাকালো, পলক ঝাপটে বলল, মানে? মানে কি? আপনি তো আপুর হাত ধরে দাঁড়িয়েছিলেন এতক্ষণ। এই ছেলেরই দেখার ছিল। দৃশ্যটা পুরোই মাঠে মারা পড়ল। আরিফ চুপ করে গেল। জোহান আবার বলে ওঠে। আমি কিন্তু দেখে ফেলেছি। গালে থাপ্পড় পড়ে। জোহান কিং কর্তব্য বিমূঢ় হয়ে আরিফের দিকে তাকালো। থাপ্পড়টা বেশি জোরে না দিলেও ব্যথা পেয়েছে জোহান। মুখ কুচকে বলল, মারলেন কেন? আপনারা প্রেম করবেন আর আমি বললেই দোষ? আমাকে এটা বলেন, পৃথিবীর অষ্টম আশ্চর্যটা হলো কি করে? আপনারা তো একজন আরেকজনকে পছন্দও করতে না। আরিফ তর্জনী আঙ্গুল তুলে বলল, বেশি কথা বলবি না, মুখ একদম বন্ধ। তাহলে কিছু টাকা লাগবে। এই মনে করেন 2-3 হাজার। মাসের শুরু নিশ্চয়ই বেতন পেয়েছেন। আপনি মালপাতি দিলে আমি সারা জীবনের জন্য বোবা হয়ে যাব। প্রমিস? পরপর আরো একটা থাপ্পড় পড়ল। আরিফ জোহানের ঘাড় চেপে ধরে বলল, কলেজ ফাঁকি দিয়ে যে রবীন্দ্র সরোবরে গিয়ে আড্ডা দেওয়া হয় সেটা তোর বাপ জানে নাকি জানাবো? ভয় পেয়ে গেল জোহান। হাত জোর করে বলল, ভাই ভাই, বাবাকে বলবেন না প্লিজ। গিভ অ্যান্ড টেক পলিসির নাম শুনেছিস? হ্যাঁ। তুই মুখ বন্ধ রাখলে ধরে নে আমিও বোবা। আচ্ছা ভাই, ডিল ডান। সেদিন তো স্বপ্ন ছিল, তবে আজ বাস্তবে অসাধ্য সাধন করেছে। কোমল হাত জোড়া ছুঁয়ে দিয়েছে। মন আনচান করছিল। এই সুযোগটা খুঁজে বেড়াচ্ছিল। অবাধ্য ইচ্ছেদের পূর্ণতা দিতে নিজে ছুটে গিয়েছে। আরিফ বদ্ধ ঘরে শুয়ে নিজের উদ্দেশ্যে বলে উঠল, এরকম অবাধ্য হয়ে উঠলে সামনের পথ কঠিন। উপলব্ধিটুকু স্পষ্ট পরিষ্কার বুঝে উঠেছে তার চিত্তে চাওয়া কি। প্রেম ভালোবাসারা যেন ঝাঁক বেঁধে ঝুঁকে আছে আরিফের আঙিনা জুড়ে। সবটাই আকস্মিক, অজান্তে। এখন যে মন খুব করে চাইছে সারাক্ষণ নাফিয়ার আশেপিশে ঘুরে ফিরে বেড়াতে, হাতে হাত রাখতে, চোখে চোখ রেখে অনেকটা সময় কাটিয়ে দিতে। এসব ইচ্ছেদের কি হবে? নাফিয়া কি মেনে নিবে তাকে প্রেমিক রূপে, নাকি একতরফা রয়ে যাবে? নাফি, তোমার কি খারাপ লাগছে? আমার মনে হচ্ছে এভাবে তোমার অনুমতি ছাড়া তোমার হাত স্পর্শ করা উচিত হয়নি। ফোন কানে নিয়ে নিশ্চুপ বসে আছে নাফিয়া। ছাদ থেকে নেমে ঠিক একই ভঙ্গিতে আছে সে। মস্তিষ্ক অসাড় হয়ে আছে। আরিফের সেই সামান্য হাতে স্পর্শ কিশোরী মনে উথাল পাতাল ঢেউ খেলিয়ে যাচ্ছে। এরকম অনুভূতির শিকার আগে কখনোই হয়নি সে। সরি। নত সুরে বলল আরিফ। এবারও জবাব এলো না। নাফিয়ার ধ্যান এসে ঠেকেছে ফোনের অন্য পাশ থেকে ভেসে আসে আরিফের অস্থির নিঃশ্বাসে। কণ্ঠের চেয়ে নিঃশ্বাসের আওয়াজ কানে বাজছে বেশি। কিছু তো বলো। কি বলবো? সরি বলেছি, সেটা গ্রহণ করেছো? হুম, হুঁ হাঁ করবে না নাফি, স্পষ্ট বাক্যে জানাও। গ্রহণ করেছি। তাহলে তোমার কণ্ঠ এমন উদাস শোনাচ্ছে কেন? আবারও চুপ হয়ে গেল নাফিয়া। নিজের হাতের দিকে তাকালো। কি বলবে, কি বোঝাবে? তার মস্তিষ্ক জুড়ে অগোছালো ভাবনারা এদিক ওদিক ছুটে চলেছে। তোমার এই নীরবতা আমার ভালো লাগছে না। আবার আগের মতো চঞ্চল হও। সামান্য হাতটুকুই তো ধরেছি। বলতে বলতে থেমে গেল আরিফ। নাফিয়া কথা চেপে রাখতে জানে না। মুক্ত করে বাক্য সেটা যেমনই হোক না কেন। নাফিয়া নির্বোধের মতো বলতে লাগলো, আমার কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে, সেটা তো আমি নিজেও বুঝতে পারছি না। অথবা অযথাই ছটফট করছি আমি। অস্থির লাগছে আমার। স্থির থাকতে পারছি না সেই বিকেল থেকে। পরপুরুষের ছোঁয়ায় এমন কি থাকে? আমার বাবা আমার হাত ধরলে কি আমার এমন অস্থির লাগে না? এখন এলোমেলো লাগছে আমার। আরিফ হাসলো, বলল, ব্যাপার না, ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে। তাহলে আমি করিয়ে ছাড়বো। আপনি কি এখন থেকে জোর খাটিয়ে হাত ধরবেন? ভালো হবে না বলে দিচ্ছি। উদাস এলোমেলো নীরব নাফিয়া হুট করে তেজি রূপ ধারণ করে। আরিফ সশব্দে হেসে উঠে আরেক দফা বলে, খারাপ হোক তাহলে। এগুলো বেহায়াপনা। হলাম বেহায়া, কি আসে যায়? আপনার আসে যায় না, আমার আসে যায়। আপনি দূরে থাকবেন আমার কাছ থেকে। সেটা সম্ভব না নাফি।
এখন আরো সম্ভব না। আমি আপনাকে ধরা দিচ্ছি না। দেখা যাবে। নাফিয়া তার কথা রেখেছে, তার কথা মতোই ধরা দেয়নি, পালিয়ে বেড়াচ্ছে, জ্বালাতন করতে চাইছে ইচ্ছে করে। আরিফের মাথা গরম, ফোন হাতে নিয়ে এদিক ওদিক পায়চারি করে যাচ্ছে ঘরে। কিভাবে জব্দ করলো তাকে? এই কয়েকদিনে দু একবার দূর থেকে আরিফের দেখা পাওয়া মাত্রই দৌড়ে স্থান ত্যাগ করেছে নাফিয়া। পঞ্চম দিনে এসে মাথা দ্বিগুণ পরিমাণে গরম। ধৈর্যের পরীক্ষা নিচ্ছে মেয়েটি। ফোনে হুমকি ধামকি দিয়েও লাভ হয়নি, সে তার কথায় অনড়। নব্য অনুভূতির শুরুতেই দহনে পোড়ালো। শাস্তিস্বরূপ মাথা দুভাগ করে দিলেও পোষাবে না। শিরিন বেগম এলেন চা নিয়ে, আজ মারধর করতে আসেননি। ঘরে এসে ছেলের অস্থির চলন পর্যবেক্ষণ করছেন। হাত টেনে তাকে থামিয়ে বলল, চা ধর। আরিফ ব্যস্ত স্বরে বলল, টেবিলে রেখে যাও। কি এমন মহাভারত অশুদ্ধ করছিস ফোনে? মহাভারত অশুদ্ধ করতে চাইছি আম্মা, কিন্তু পারছি না। শিরিন বেগম ধরেই নিলেন অফিস সম্পর্কিত কোনো কাজ। তিনি বললেন, কোনো কাজই পারিস না, পড়ালেখাও ঘোড়ার আন্ডা ছিলি, আর এখন কাজেও। মা কি বলল কিছুই বুঝলো না আরিফ। অবাক চোখে তাকালো, কথার অর্থ বুঝতে চেয়ে রইল। শিরিন বেগম বললেন, চা খেয়ে কাপ ধুয়ে রাখবি। আমি যদি এসে দেখেছি কাপ এখানেই পড়ে আছে, তাহলে তো জানিসই। আম্মা আমি জানি, ছোটবেলা থেকে মার খেয়ে আসছি, এখন সয়ে গেছে। তুমি পারলে 1 সপ্তাহের মার একেবারে দিয়ে যাও, প্রতিদিন কষ্ট করতে হবে না। আরিফের পিঠে চড় দিয়ে চলে গেলেন শিরিন বেগম। এসব চর থাপ্পড় প্রতিদিনের। মার খেতে খেতে গন্ডারের চামড়া হয়ে গেছে, এখন গায়ে লাগে না। আরিফ দাঁত কিরমির করে 10 নম্বর মেসেজ লিখল। মাফিয়ার বাচ্চা, হাতের কাছে পাই একবার। এবার জবাব এলো, হুমকি দিচ্ছেন কাকে? আন্টিকে বিচার দিব এসে। দাও, সাহস থাকলে দিয়ে যাও। একবার আমার বাড়ির চৌকাঠ ডিঙিয়ে এসো, ছাদে নিয়ে বেঁধে রেখে দেবো। দিবই। আপনি আমার কাছে ঘেঁষার চেষ্টা করলে আন্টিকে মিথ্যা বানিয়ে বানিয়ে বলবো। এমনিতেই সারাদিন মার খান, এসব শুনলে আপনাকে তেজ্য করবে। কোন সব? এই যে পরনা নারীদের হাত ধরে টানটানি করেন। তোমাকে আমি দেখে নেব। ভয় পেলাম প্রচুর। হুট করে অধৈর্য হয়ে ওঠে আরিফ। কথার মাঝেও সে ব্যাকুলতার প্রকাশ ঘটিয়ে বলল, কেন দেখা দিচ্ছ না নাফি? আচ্ছা, আমি তোমার থেকে অন্তত 2 হাত দূরে দাঁড়িয়ে কথা বলবো, সেসব বাদ, অন্তত বারান্দায় এসো। উহুম, কেন জ্বালাচ্ছ? আপনাকে জ্বালাতে ভালোই লাগছে। দুর্বলতার সুযোগ নিতে শিখে গেল না তো? না, তার সামনে নিজেকে কঠোর দেখাতে হবে। না হয় এভাবেই জব্দ করে দিন পার করবে এই মেয়ে। আরিফ লিখল, বেশ, তবে আমি জ্বলছি না আর। তোমার দেখা করতে ইচ্ছে হলে করো, না করতে ইচ্ছে হলে নেই। আই ডোন্ট কেয়ার। মেসেজটি পড়ে অবাক হয় নাফিয়া। ভালোই তো লাগছিল বিরক্ত করতে, হুট করে রূপ বদলে নিল কেন? এবার কি হবে? কারো ঘরে উকিঝুঁকি দেওয়া মোটেও শোভনীয় কাজ নয়, কিন্তু না চাইতে আরিফের চোখ যাচ্ছে রেশমা বেগমের ঘরের দিকে। তার ব্যালকনি বরাবর নাফিয়াদের বারান্দা, আর ঘরের ঠিক সামনে রেশমা বেগমের ঘর। তাদের ঘরটাই কেন হতে হলো এখানে? নাফিয়ার ঘরও তো হতে পারতো, তাতে কি? আড়াল হয়ে দেখলো নাফিয়ার মুখখানা। মায়ের পাশে বসে আয়েশি করে টিভি দেখছে। আশেপাশে কোথাও তার খেয়াল নেই, হাসছে কি যেন দেখে। আরিফের মেজাজ আরো বেশি খারাপ হলো তার হাসি দেখে। তাকে যন্ত্রণায় রেখে এই মেয়ের মনে কত সুখ। হুট করে নাফিয়ার চোখ গেল জানালার দিকে। আরিফকে সংসেজে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ ভেঙচি দিল, এগিয়ে গিয়ে পর্দা টেনে দিল, ফোন হাতে তুলে বলল, এভাবে কারো বেডরুমে উকি দেওয়া অসভ্য মানুষের কাজ। কোনো জবাব আসেনি আরিফের তরফ থেকে। মেসেজটি দেখে উত্তর দেয়নি। রেশমা বেগম চা করতে গেলেন, সেই সুযোগে নাফিয়া উঠে গেল জানালার দিকে। পর্দার ফাঁক দিয়ে একটুখানি দেখবার চেষ্টা করলো। আরিফ বিছানায় বসে আছে, পায়ের উপর ল্যাপটপ, মুখটা ভার। নাফিয়া চেয়ে রইল, কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো তার অপ্রিয় শত্রুকে। তার মাঝে কোনো নড়চড় নেই, এক ধ্যানে কাজ করছে। নাফিয়া ঠোঁট উল্টে ভাবলো, জ্বালাতন কি বেশি হয়ে যাচ্ছে? নতুন আরিফকে অতিরিক্ত বিরক্ত করে ভুল করছে না তো কোনো? নোহা আপুর বিয়ের দাওয়াত পড়েছে নাফিয়াদের প্রতিবেশী, তারাও। হুট করে বিয়ে ঠিক হওয়াতে আশেপাশের কয়েকজন প্রতিবেশীকে দাওয়াত করবার সুযোগ পেয়েছেন মাত্র। আজ সন্ধ্যায় হলুদ, আগামীকাল আগ। নোহার বিয়ের কথা শুনতে লাফিয়ে উঠল নাফিয়া। এই তো বছরখানেক আগে তার সাথে ভালোই যোগাযোগ ছিল, প্রতিদিন তার কাছে অঙ্ক বুঝতে যেত, কিন্তু পড়ালেখার সুবাদে সে ঢাকার বাহিরে চলে যায়। গ্র্যাজুয়েশন শেষ করে ফিরেছে মাত্র 5-6 দিন হবে। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেল নোহাদের বাড়িতে। হাসি মুখে এসে বসলো তার পাশে। নোহা নাফিয়াকে দেখে বলল, এসেছিস? কতদিন দেখি না তোকে। আমি ফেরার পর একটাবারও দেখা করতে এলি না। হাতে মেহেদি দিতে দিতে খানিক অভিমানে সুরে বলল নোহা। নাফিয়া বলল, আসতে চেয়েছিলাম তো আপু, কিন্তু তোমরা 4 তলায় থাকো, উঠতে উঠতে হাঁপিয়ে যাই আমি। তার মধ্যে লিফটটাও নষ্ট। হয়েছে হয়েছে, নিজের কষ্টের কথা ভেবে আসিসনি। তুমিও তো আসোনি। এসেছিলাম, তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিলি।
আর বিয়ে শপিং করতে করতে সময় পাইনি। নাফিয়া ঠোঁট কামড়ে মেহেদির দিকে তাকালো। খুব ইচ্ছে হচ্ছে সেও মেহেদি পড়ুক, কিন্তু মুখ ফুটে বলার মতো অভ্যাস তার নেই। কয়েকজন মেয়ে গোল হয়ে মেহেদি দিচ্ছে। নোহা নাফিয়ার আগ্রহী দৃষ্টি দেখে নিজে থেকেই বলল, মেহেদি দিবি? নাফিয়া ঠোঁট কামড়ে মাথা দোলায় উপর নিচ। নোহা বলল, সেটা মুখ ফুটে বলা যায় না বুকামে। নোহা একজন মেহেদি আর্টিস্টকে ডেকে বলল। ওর 2 হাতে মেহেদি দিয়ে দিন। নাফিয়া হাত পাতল, সাথে সাথে ডান হাত নোহা নিজে থেকে এগিয়ে দিল, বালিশের উপর রাখলো। আবারও বলল, ডান হাতে যত্ন করে মেহেদি দিবেন, বেশি চাপ প্রয়োগ করবেন না। মেহেদি দিতে দিতে আচমকা জোহান এসে হাজির। তার পেছনে বড় ডালা নিয়ে সাদিফ। নোহার মা এই দুটোকে কাজে লাগিয়েছেন। কোনো ছেলে নেই তার, সেই সুবাদে সাহায্য করছে কাজে। সাদিফ বলল, গাধার খাটুনি খাটছি, তোর জামাই যদি গেটে 1 লক্ষ টাকা না দেয় তাহলে বিয়েই হতে দেব না। নাফিয়া চট করে বলে উঠল। তোমরা যে গাধা তাহলে সেটা স্বীকার করলে? সাদিফের মুখ কুঁচকে যায় এমন কথায়। নাফিয়া আর নোহা হাসছে। মাঝে জোহান বলল, আরিফ ভাইকে একটা ফোন করা উচিত। আমরা একা কাজ করব কেন? তাকেও কাজে লাগাতে হবে। আরিফের নাম শুনে নাফিয়া চোখ তুলে তাকায়। তাকে কল করে লাভ হবে না, সে অফিসে, ভালো করেই জানা আছে নাফিয়ার। কিন্তু বলল না কিছু। জোহান কল করে ফোন স্পিকারে দিল, বলল, ভাই কই আপনি? জাহান নামে। ভরকে থাকা আরিফের কণ্ঠস্বরে নাফিয়া ঠোঁট কামড়ে হাসে। জোহান বলল, জাহান্নামের ওয়েদার কেমন ভাই? বেশি গরম না তো? সবাই মিটিমিটি হাসছে। অন্যদিকে রাগে ফুঁসছে আরিফ। জবাবে বলল, তুই আমাকে কি রঙের আলাপ করার জন্য কল করেছিস? না ভাই, আসলে নোহা আপার বিয়েতে বিনা টাকার কামলা খোঁজা হচ্ছে। আমি আর ভাইয়া জয়েন করেছি কামলা সংগঠনে। আমরা চাইছি বড় ভাই হিসেবে আপনিও আসুন, লিড দিন আমাদের। আরিফ চেঁচালো, অফিসে বসে কামলা দিচ্ছি আর তুই আমার সাথে আজাইরা আলাপ শুরু করেছিস। ফোন রাখ, নয়তো বাড়ি গিয়ে জান কবজ করে নেব। ফোনটা কেটে দেয় জোহান। নাফিয়া মনে মনে ভাবলো, আগুনের গোলা হয়ে ঘুরছে। নিশ্চয়ই অফিসের চাপ একমাত্র কারণ নয়, কারণ আরও একটা আছে। এটাই মনে হলো নাফিয়ার। নাফিয়া নোহার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, আরিফ ভাইরাও আসবে বিয়েতে? হ্যাঁ। বিয়েতে কিভাবে এড়িয়ে যাবে? যদি এতগুলো মানুষের সামনে আরিফ কিছু বলে বসে, হাত ধরে টানাটানি করে, মান সম্মান কোনোটাই থাকবে না। হুট করে নাফিয়ার বোধগম্য হলো এসব আরিফ কোনোদিনও করবে না। তার চেয়ে যথেষ্ট বুঝদার মানুষে। নাফিয়া নিজেই উল্টাপাল্টা ভাবে। সূর্যের তেজ ক্ষীণ হয়ে এসেছে, হেলে পড়েছে পশ্চিম আকাশে, আধার নামছে আকাশ জুড়ে। ঠিক তখনই 5তলা বিল্ডিংয়ের মরিচা বাতি ঝিরঝির করে জ্বলে উঠল। কৃত্রিম আলো ছড়াতে লাগলো চারিদিকে। আরিফ শ্রদ্ধ গোসল সেরে বেরিয়েছে। মা কুসুম হলুদ রঙের একটা পাঞ্জাবি আয়রন করে দিয়ে গেছেন। এটি পরেই যেতে হবে নোহার হলুদ ছোঁয়ার অনুষ্ঠানে। কিন্তু শরীরে এক ফোঁটা শক্তি অবশিষ্ট নেই, দেহের সাথে মন অবসন্ন। দূর থেকে শুনতে পেল নাফিয়াও আসছে। আসলে কি আসবে, কিন্তু থাকবে দূরে, দেখা হলেও কথা হবে না। শিরিন বেগম এসে ডাকলেন, বললেন, তৈরি হয়ে নে। আরিফ মন ভরা ভঙ্গিতে জবাব দিল। হয়েছেটা কি তোর? আরিফ নত সুরে জবাব দিল, শত্রুর স্বল্প মায়ায় ডুবে বিষণ্ণ অসুখে ভুগছি। কি বললি? কিছু না। যাবি, ভালো কথা। নাফির সাথে তর্ক করলে ভালো হবে না। আচ্ছা আম্মা। ছেলেটা রাজি হয়ে গেল। কেমন যেন দেখাচ্ছে আরিফকে। কিছু একটা তো হয়েছে, কিন্তু বুঝতে পারছে না শিরিন বেগম। আরিফ কাপড় বদলাতে বদলাতে বলল, তর্ক না, কথা বলতে চাই। একবার দেখতে মন আনচান করছে, কিন্তু সেই সুযোগটাই দেয়া হচ্ছে না আমাকে। সেজেগুজে তৈরি নাফিয়া। শাড়ি পরার উটকো ঝামেলা মাথায় নিতে চায়নি। কুসুম হলুদ আর সাদা রঙের মিশ্রণে একটা সালোয়ার কামিজ জড়িয়ে পা বাড়ালো নোহাদের বাড়ির উদ্দেশ্যে। আরিফদের বাড়ি পেরিয়ে যেতে যেতে ভেঙচি কাটলো সেখানে চেয়ে। আচমকাই কেউ হাত টেনে দরজার ভেতরে নিয়ে এলো। কি হলো কয়েক সেকেন্ডের জন্য বুঝে উঠতে পারেনি নাফিয়া। সামনে তাকাতেই আরিফকে দেখলো। বিস্ফোরিত চোখে তাকালো সঙ্গে সঙ্গে। হাত টেনে এনে নিজের সামনে দাঁড় করিয়েছে। নাফিয়ার দুটো হাত নিজের এক হাতে শক্ত করে চেপে ধরে আছে আসামির মতো করে, অন্য হাত দেয়ালে ঠেকানো। বন্দি হাতে নাফিয়া 2-1 কদম পেছনে সরে গেল, বলল, এগুলো কেমন অভদ্রতা? আরিফের মুখমণ্ডল আরো কঠিন হয়ে উঠে, নাকের পাটা ফুলে আছে। দাম্ভিক স্বরে বলল, এতদিন তুমি যা করছিলে সেটা কি ভদ্রতা বলে? কি করেছি আমি? ইগনোর, এড়িয়ে যাচ্ছ আমাকে। সমস্যা কোথায়? আপনি সমস্যা? আরিফ হিমশীতল সুরে আওড়ায়। তুমি সাবধান হয়ে যাও। হাত জোড়া আবদ্ধ, তার মধ্যে এতটা কাছে দাঁড়িয়ে অস্বস্তি আগের চেয়ে দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। কণ্ঠ আর কথায় কি দারুণ পরিবর্তন। নাফিয়ার সন্দেহ 90% ঠিক প্রমাণিত হচ্ছে। নাফিয়া একবার চোখ তুলে তাকায়, আবার নামিয়ে ফেলে, মুখ ফুলিয়ে বলল,
আপনার মাথা গেছে? আরিফ সামান্য মাথা ঝুঁকায় নাফিয়াকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। চোখ এসে ঠেকল মুখমণ্ডলে। ঘন পাপড়ির আড়ালে গাঢ় কালো রঙের কাজল শোভা পাচ্ছে। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দারুণ রকমের ঝংকার তুলল হৃদগহ্বরে। এলোমেলো চুল থেকে মোহনীয় ঘ্রাণ ভেসে আসছে। সম্মোহনী চাহনি আরিফের। এভাবে চেয়ে আছেন কেন? নেশা টেশা করেনি তো আবার? দেখেই তো মাতাল মনে হচ্ছে। ছাড় আমায়। আরিফের চোখের গভীরতা পরিমাপ করা এই মুহূর্তে অসম্ভব। নাফিয়া আতঙ্কিত হয়ে উল্টাপাল্টা বকছে। স্বাভাবিক করতে চাইছে মুহূর্তটাকে, কিন্তু আরিফ সেটি করতে দিতে নারাজ। আছড়ে পড়া নিঃশ্বাস ব্যাকুল করছে নাফিয়ার অপরিপক্ক হৃদয়ের অনুভূতিগুলোকে। পুরুষ দু ধরনের নেশায় মজে, এক মাদক দ্রব্যে, আরেক কোনো নারীর সুগভীর চোখে। তোমার কি মনে হয় আমি এই মুহূর্তে কোনটায় আসক্ত? নাফিয়া অদ্ভুত ব্যবহার করছে। হুটহাট হাসছে, আবার কখনো থম মেরে বসে পড়ছে এদিক ওদিক। গতকালকের আরিফের সেই গভীর দৃষ্টি তাকে বারবার মনে করাচ্ছে। শীতলতা নামছে অঙ্গে প্রত্যঙ্গে। স্বস্তি পেল না সারাটা দিন। তার মধ্যেই মায়ের ডাক পড়ল, নাফি, গোসল করে আয় জলদি, তৈরি হতে হবে। তৈরি তো হতে হবে, এরপর ওই লোকের মুখোমুখিও হতে হবে। সেটা কিভাবে সহ্য করবে নাফিয়া? এবার তো শতভাগ নিশ্চিত লোকটির ফিউজ উড়ে গেছে। আকাশে বাতাসে উঠছে, সাথে নাফিয়াকেও উড়াতে চাচ্ছে। ফোনে নোটিফিকেশন এলো। নাম নিতে না নিতে হাজির মহাশয়ের মেসেজ। আজ যেন কোনো তিরিং বিরিং না করা হয়। নাফিয়া জবাব দিল না, মুখ ফুলিয়ে বসে রইল। আরো একটা মেসেজ আসে। আবার ইগনোর করছো? ইগনোর করব না তো কি, পুজো করব? আপনার মতলব ভালো না, সেটা আমি ঠিকই বুঝেছি। কি বুঝেছো? আমাকে ফাঁসাতে চাইছেন, তাই না? হ্যাঁ, চাইছি। আমি ফাঁসবো না। সেটা সময় বলে দিবে। দ্রুত তৈরি হয়ে এসো, আমি ওয়েটিং। আপনার ওয়েটিং এর গুষ্টি গেলেই 100 হাত দূরে থাকবেন। যদি না থাকি? বিচার দেব আপনার মায়ের কাছে। দিও, আমার জন্যই ভালো। মাকে আলাদা করে আর কিছু বলতে হবে না। কি বলতে হবে না? আরিফ হেসে জবাব দেয়, এই যে তোমাকে ফাঁসাতে চাইছি অন্তর্জালে। কাকতালীয় ভাবে আজও পোশাকের রং মিলে গেল আরিফের সাথে। সেও কালো শার্ট পরেছে আর নাফিয়া কালো রঙের ড্রেস। দূর থেকে নাফিয়াকে দেখে ঠোঁটে এক উজ্জ্বল হাসি ফুটে, অথচ সেই মেয়েটি চোখ ফিরিয়ে নিল। আরিফের মুখ চুপসে যায়। চায় কি এ মেয়ে এমন কেন করে? শিরিন বেগম এবং রেশমা বেগম দুজনেই কুশল বিনিময় করলো। বেশ কিছুক্ষণ যাবৎ আলাপ চলছে রেশমা বেগম আর শিরিন বেগমের মধ্যে। সাংসারিক আর অন্যান্য আলোচনা নারীদের বরাবরই পছন্দের। সেখানে নির্বিকার ভঙ্গিতে কথা বলতে চাইছে আরিফ দৃষ্টি দিয়ে, কিন্তু কোনো লাভ হলো না। একবারের জন্য তাকায়নি নাফিয়া। মায়ের পাশে দাঁড়িয়ে অন্যদিকে চেয়ে আছে। নোহার বাবা মায়ের সাথে দেখা করে খাবার টেবিলের দিকে এগুলেন। হুট করে নাফিয়ার পাশে এসে বসে আরিফ। ডান দিকে নাফিয়ার, বাম দিকে মাকে ডেকে বসালো। এতগুলো মানুষের সামনে বাম হাতে খাওয়া সম্ভব না। নাফিয়ার মা কোনো চিন্তা ভাবনা না করে মেয়েকে মুখে তুলে খাইয়ে দিতে শুরু করেন। আরিফ সবার নজর এড়িয়ে কানের কাছে এসে বলল, কি জমিদারি তোমার? এখানেও খাইয়ে দিতে হচ্ছে? নাফিয়া শুনলো, কিন্তু প্রতিক্রিয়া দিতে পারলো না। মা সামনে কোনো রকমে সরে যেতে পারলেই বাঁচে। লোকটা আশেপাশে থাকলে কেমন যেন অস্বস্তি লাগা শুরু হয়। এই অস্বস্তির পরিমাণ দ্বিগুণ করলো আরিফ। জ্বালাতন করার সীমা ছাড়িয়ে গেছে অনেক আগে। এবার তার পালা। খেতে খেতে টেবিলের আড়ালে থাকা নাফিয়ার হাতে হাত গলিয়ে দিল। আজ ডান হাত নয়, বাম হাতটা ধরেছে। আঙ্গুলের ভাঁজে শক্ত করে চেপে আছে। নাফিয়ার চোখ বিশাল আকৃতি ধারণ করে। মেয়ের বড় বড় চোখ দেখে বলল, কি হলো? না কিছু না মা। ঝাল লেগেছে বোধহয় আন্টি, পানি দিন ওকে। রেশমা বেগম চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলেন, সত্যিই ঝাল লেগেছে? না মা, কিছুই হয়নি। প্রতিবেশীদের কথায় কান দেবেন না তো। রেশমা বেগম মেয়েকে শাসিয়ে বলল। এগুলো কেমন আচরণ? নাফিয়া মিনমিনে গলায় বলল। সরি মা। আরিফ হাসে, একটু সাবধানতা অবলম্বন করে। তার বাম দিকে তার মা রানী ভিক্টোরিয়া বসে। যদি দেখে তার গুণধর পুত্রের হাতে অন্য কোনো নারীর হাত, সেটি কেটে ভাসিয়ে দিতে দ্বিধাবোধ করবেন না। নাফিয়া ছটফট করছে, নড়চড় করছে অতিরিক্ত। হুট করে আরিফ বলে উঠল, এত নজর করছো কেন নাফিয়া? কোনো সমস্যা? আরিফের মাস্টার ক্লাস অভিনয় দেখে অবাক না হয়ে পারছে না নাফিয়া। না পেরে নখ দাবিয়ে দিল আরিফের হাতে। আরিফ আতকে উঠে সাথে সাথে হাত ছেড়ে দেয়। অন্যদিকে শিরিন বেগম ছেলে কেমন লাফিয়ে উঠতে দেখে বললেন, কি সমস্যা তোর? ব্যাঙের মতো লাফ দিলি কেন? না কিছু না। এত নরম তুলতুলে হাত, অথচ আচর ভয়াবহ। নাফিয়া ঠোঁট বাঁকিয়ে হাসলো। এবার উচিত শিক্ষা হয়েছে। আরিফ নিজের হাতের দিকে তাকায়। গুনে গুনে 4 আঙ্গুলের 4টা ছাপ পড়েছে হাতে। ফুঁসে তাকালো নাফিয়ার দিকে। নাফিয়া খাওয়া শেষে উঠতে গিয়ে নিচু স্বরে বলে গেল, টিট ফর ট্যাট। আমি প্রশংসায় কাঁচা। আগে কখনো কোনো মেয়ের প্রশংসা করিনি। কিভাবে করব বলো? ছোট বাক্যে লিখি, তোমাকে অসম্ভব রকমের সুন্দর দেখাচ্ছে। আমি তোমার মাঝে কেন সৌন্দর্য খুঁজে বেড়াচ্ছি? এটা তো হওয়ার কথা ছিল না। কানের দুল খুলতে খুলতে মেসেজটা পড়লো নাফিয়া। আনমনে হেসে ফেলে। আয়নায় নিজের মুখটা দেখলো। সত্যি কি সে কারো পছন্দের তালিকায় আসার যোগ্য?
তবে তার হাতটা? নাফিয়ার মন প্রশ্নবিদ্ধ হয়। সে প্রশ্নটি তার অপ্রিয় মানুষের কাছে রাখলো। আমি আদৌ কারো পছন্দের কেউ হওয়ার যোগ্য? কেন নয়? হয়তো কিছু অযোগ্যতা আছে আমার। আরিফ বিরক্ত হয়ে লিখল, তোমার শখ থেরাপি দরকার, সব অযোগ্যতা পালাবে। এরপরই হাতের ছবি এলো। ফর্সা হাত লাল টকটকে হয়ে আছে, আঁচড়ে দাগ স্পষ্ট। নাফিয়া জিহ্বা কাটলো দাঁত দিয়ে, বেশি জোরে আঘাত করে ফেলেছে। আরিফ লিখল, কাজটা কি ভালো হলো? বেশ হয়েছে। এগুলো আপনার অসভ্যতার শাস্তি। কারো হাত ধরা অসভ্যতা? অবশ্যই অসভ্যতা। হাত ধরার আগেও অসভ্য বলতে এর অর্থ এটাই দাঁড়াচ্ছে আমি জন্মগত অসভ্য। এখন উপায়? নাফিয়া জবাব দেওয়ার চেয়ে বেশি প্রয়োজনীয় অনুভব করলো আরিফের হাতটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাকে। হাত ভর্তি ঘন কালো লোম, গুনে গুনে 3টা রক ফুলে আছে, মধ্যেই তার দেওয়া আঘাতের দাগ। অনুশোচনা হচ্ছে না কেন, উল্টো হাসি পাচ্ছে। কালকের দিনটি আমার চাই নাফি, তোমার সঙ্গ চাই। হুট করে মেসেজটি এসেছে, সাথে সাথে আরো একটা মেসেজ এলো। না করবে না প্লিজ, 1 সপ্তাহের জন্য ঢাকার বাইরে যাচ্ছি, বাবা ডেকেছেন। একটা দিন তোমায় জ্বালাই, 1 সপ্তাহের ছুটি পাবে আমার জ্বালাতন থেকে। আরিফের আবদার ফেলতে পারেনি নাফিয়া, একেবারেই পারেনি। হুট করে মনে একবার শঙ্কা জেগেছিল, যা হচ্ছে সেটি সঠিক নাকি ভুল, পথটা উচিত নাকি অনুচিত। ভয় হয়েছিল, কিন্তু অবচেতন মন চেয়ে বসলো এই অপ্রিয় মানুষকে একটা দিনের কিছু মুহূর্ত উপহার দেওয়াই যায়। সে তার পরিবর্তনগুলো প্রকাশ করছে, ব্যাকুলতা মেলে ধরছে। এভাবে প্রত্যাখ্যান করা কি উচিত হবে? মস্তিষ্ক হাজার দ্বিধায় ফেললেও মন সিদ্ধান্তে অটল। হুট করে কেমন অদ্ভুত অনুভবের উদয় হলো অন্তরস্থলে। নাফিয়া ডায়েরিতে লিখলেও এক অপ্রিয় পুরুষের ছোঁয়া ভয়ঙ্কর হয়ে দাঁড়ালো। দৃষ্টি এলোমেলো করে দিল, কণ্ঠস্বর নিয়ন্ত্রণহীন করে তুলল। গতকাল আরিফ নাফিয়ার প্রশংসা করেছিল, নাফিয়া নিজেকে পরিপাটি করেছে, ভীষণ লজ্জা পাওয়া সত্ত্বেও হালকা সেজেছে। এবার তো নিজের সাথেই চোখ মেলাতে পারল না, আয়নায় না দেখেই বেরিয়ে গেল। সে জানে আরিফ ঠিক গলির মোড়ে দাঁড়িয়ে, মাথা নত করে এগোয় সেখানে। আরিফ সর্বদাই হাস্যোজ্জ্বল, তবে নাফিয়ার দিকে চোরা হাসি ভিন্ন ঠেকছে। নাফিয়ার চোখ নামিয়ে দাঁড়িয়ে রইল। আরিফ বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।